কলকাতার কোলাহল থেকে খুব একটা দূরে নয়, লোকাল ট্রেনে জাস্ট 1 ঘন্টা। কিন্তু শ্রীরামপুর স্টেশনে নেমে যখন গঙ্গার দিকের পুরনো রাস্তাটা ধরলাম, মনে হলো সময় যেন এখানে থমকে গেছে। আমার নাম অয়ন, পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার। সত্যি বলতে ভূত প্রেতে আমার কোনো বিশ্বাস ছিল না। আমার কাছে জগৎটা আলো আর ছায়ার একটা খেলা মাত্র। কিন্তু এই ধারণাই যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, সেটা বোঝার জন্য আমাকে ওই বাড়িতে একটা রাত কাটাতে হয়েছিল। বাড়িটা আমার দাদুর আমলের, বহু বছর পরিত্যক্ত। দাদু মারা যাওয়ার পর উইল করে বাড়িটা আমাকে দিয়ে যান। আমার ইচ্ছে ছিল বাড়িটা একটু সারিয়ে নিয়ে একটা স্টুডিও বানাবো। গঙ্গার ধারে, শান্ত পরিবেশ, কাজের জন্য আদর্শ। বিকেল 5টা নাগাদ যখন পৌঁছালাম, সূর্য তখন ডুবছে। বাড়িটার সামনে দাঁড়াতেই একটা অদ্ভুত ঠান্ডা স্রোত আমার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। এটা নভেম্বরের ঠান্ডা নয়, এটা অন্যরকম। মনে হলো বাড়িটা যেন আমার দিকে তাকিয়ে আছে, বহু বছর ধরে কারো জন্য অপেক্ষা করছে। কেয়ারটেকার রতনদা আমাকে চাবিটা দিয়ে এক মুহূর্ত দাঁড়ালেন না। শুধু যাওয়ার আগে অদ্ভুত চোখে তাকিয়ে বললেন, ছোটবাবু, রাতটা না থাকলেই পারতেন, ও বাড়ি বাতাস ভালো নয়। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। ভেতরে ঢুকে দেখলাম সব আসবাবপত্র সাদা চাদরে ঢাকা, যেন এক একটা মৃতদেহ শুয়ে আছে। আমি দোতলার বড় ঘরটায় আমার বেস বানালাম। আমার সঙ্গী বলতে আমার ডিএসএলআর ক্যামেরা, কয়েকটা লেন্স আর একটা শক্তিশালী ফ্ল্যাশ লাইট। আমি ঠিক করলাম আলো থাকতে থাকতেই বাড়ি কয়েকটা ছবি তুলে নেব। আমার ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রাখলাম। প্রথম ছবিটা তুললাম সিঁড়ির। ক্যামেরার শাটারে ক্লিক শব্দ হলো, কিন্তু এলসিডি স্ক্রিনে ছবিটা দেখে আমি চমকে উঠলাম। ছবিটা সম্পূর্ণ ঝাপসা, আর সিঁড়ির কোণায় একটা অদ্ভুত লাল রঙের আভা। আমি ভাবলাম লেন্সের সমস্যা। লেন্স পরিষ্কার করে আবার ছবি তুললাম, একই রেজাল্ট। অথচ খালি চোখে সিঁড়িটা একদম সাধারণ দেখাচ্ছে। সন্ধ্যা নামতেই বাড়িটার রূপ বদলে গেল। নিস্তব্ধতা যে এতটা ভয়াবহ হতে পারে জানা ছিল না। রাত 10টা নাগাদ আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। প্রথমে ভাবলাম ইঁদুর, কিন্তু শব্দটা ছাদের ওপর থেকে আসছিল না। আসছিল আমার ঠিক উপরের তলার ঘরটা থেকে। যেন কেউ একটা মার্বেলগুলি নিয়ে খেলছে। মার্বেলটা গড়িয়ে যাচ্ছে, আবার কেউ সেটা কুড়িয়ে আনছে। আমি ক্যামেরাটা হাতে নিলাম, ভিডিও মোড অন করলাম। সাহস সঞ্চয় করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলাম। আমার নিজের নিঃশ্বাসের শব্দে আমি নিজেই চমকে উঠছিলাম। 3তলার সেই ঘরটা ছিল একটা বাচ্চার ঘর, ধুলোয় ভর্তি। এক কোণে একটা ভাঙা কাঠের ঘোড়া, মেঝেতে কোনো মার্বেল নেই, সব শান্ত। আমি যখন ঘর থেকে বেরিয়ে আসব, ঠিক তখন আমার ক্যামেরার ফোকাস অ্যাসিস্ট লাইটটা জ্বলে উঠল। ক্যামেরা যখন অন্ধকারে কোনো সাবজেক্টকে ফোকাস করতে পারে না, তখন এই লাল আলোটা জ্বলে। আমার ক্যামেরা ঘরের ফাঁকা কোণাটাকে ফোকাস করার চেষ্টা করছিল। ওখানে কেউ নেই, কিন্তু ক্যামেরার সেন্সর বলছে ওখানে কেউ দাঁড়িয়ে আছে। আমার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব করলাম। কেউ যেন ফিস করে বলল, এসেছিস। আমি এক মুহূর্ত দেরি না করে নিচে দৌড় দিলাম। আমার হাত কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম এই বাড়িতে আমি একা নই, আর যে আছে সে আমার উপস্থিতি পছন্দ করছে না। আমি ঠিক করলাম আর এক মুহূর্ত নয়, এখনই বেরিয়ে যাব। জিনিসপত্র গোছাতে গিয়ে হাত লেগে একটা পুরনো কাঠের বাক্স পড়ে গেল। বাক্স থেকে বেরিয়ে এলো কিছু পুরনো অ্যালবাম আর ডায়েরি। কৌতূহলবশত একটা ছবি হাতে নিলাম, 1940 সালের ছবি। একটা সুখী পরিবার, বাবা, মা আর তাদের বছর সাতেকের একটা মেয়ে। মেয়েটার হাতে একটা মার্বেল। ডায়েরিটা পড়ে যা জানলাম, আমার রক্ত হিম হয়ে গেল। এই বাড়ির কর্তা তার ছোট মেয়েকে মানসিক ভারসাম্যহীন মনে করে 3তলার ওই ঘরে আটকে রাখতেন। মেয়েটার সঙ্গী ছিল শুধু কয়েকটা মার্বেল। এক ঝড়ের রাতে মেয়েটি ওখানেই মারা যায়, কেউ জানতেও পারেনি। আমি বুঝতে পারলাম এত বছর ধরে ও শুধু একজন খেলার সঙ্গী খুঁজছে। ঠিক তখনই আমার ঘরের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। দরজা খোলার চেষ্টা করলাম, বাইরে থেকে বন্ধ। ফ্ল্যাশ লাইটটা দপ করে নিভে গেল। অন্ধকারে আমি অনুভব করলাম ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। আমার ক্যামেরাটা হাত থেকে পড়ে গেল, কিন্তু ভিডিও রেকর্ডিং অন ছিল। আমি অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমার ক্যামেরা ফ্লোরে পড়ে পড়ে সব রেকর্ড করছিল। আমি জানলার কাঁচ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলাম। সেই মুহূর্তে আমি তাকে দেখলাম। বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় দেখলাম ঘরের কোণায় দাঁড়িয়ে আছে একটা ছোট ছায়া। তার চোখ দুটো জ্বলছে। আমি কিভাবে জানলা ভেঙে দোতলা থেকে লাফ দিয়েছিলাম আমার মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন ভোর হচ্ছে। আমি গঙ্গার ঘাটে শুয়েছিলাম, শরীর ভর্তি কাঁচে কাটার দাগ।
আমি আর কখনো শ্রীরামপুরের ওই মুখও হইনি। রতনদাকে বলেছিলাম বাড়িটা বিক্রি করে দিতে, কিন্তু আসল বিভীষিকা সেটা নয়। আসল বিভীষিকা হলো যখন আমি বাড়ি ফিরে সেই রাতের ফুটেজটা কম্পিউটারে চালালাম। ফুটেজের শেষ কয়েক সেকেন্ডে দেখা যাচ্ছে আমি যখন জানলা ভাঙার চেষ্টা করছি, আমার ঠিক পেছনে দাঁড়িয়ে একটা ছোট মেয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে, তার হাতে একটা মার্বেল। সেদিন যদি আমি আর এক সেকেন্ড দেরি করতাম, হয়তো আজ এই গল্পটা বলার জন্য আমি বেঁচে থাকতাম না। আরও ভৌতিক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান।